গণভোট বিষয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত চায় অন্তর্বর্তী সরকার। সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ। গুলশানে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বিএনপি। অনুমোদন হতে পারে শতাধিক আসনে প্রার্থীর তালিকা। বেলা ৩টায় ব্রিফিং। দেশ সংকটময় সময় পার করছে। গণতন্ত্র কোন পথে হাঁটবে নির্ভর করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপর, বললেন প্রধান নির্বাচন কমিশনার। এনসিপিকে শাপলা কলি প্রতীক দিয়ে আত্মসমর্পণ করেছে ইসি। হারিয়েছে নিরপেক্ষতা, বলছে কয়েকটি দল। মেট্রো রেলের নির্মাণকালীন সব সমস্যার দায়ভার ঠিকাদারকেই নিতে হবে। ১০০ বছরের নিশ্চয়তা দেয়া আছে, বলছেন সংস্থাটির এমডি। এবং আবারও কাঁপল আফগানিস্তান। ৬.৩ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু, আহত ২ শতাধিক। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। জুলাই সনদ এবং গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কিছু বিষয়ে এখনও ভিন্ন মতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের তারিখ এবং বিভিন্ন বিষয়ে একমত হতে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে। ২০২৪ সালের জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর যাত্রা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বে ছিল সংস্কার। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ মতামত নিয়ে তৈরি করা হয় জুলাই সনদ। রাজনৈতিক দলগুলোর সইয়ের পর যা অপেক্ষায় আছে বাস্তবায়নের। কিন্তু এখনও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জুলাই সনদের বিভিন্ন বিষয় বাস্তবায়নের আদেশ, গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে ভিন্ন মত রয়েছে, যাতে তৈরি হয়েছে বেশ কিছু অনিশ্চয়তাও। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় আলোচনা হয় এসব বিষয়ে। সেখানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এখনও সব বিষয়ে একমতে আসতে না পারায় উদ্বেগ জানানো হয়। ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়গুলোতে নিজ উদ্যোগে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারলে সরকারই সিদ্ধান্ত নেবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো অ্যাক্ট করবে। সভায় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং এর সার্বিক প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দুপুর 12:15টার দিকে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয়ে
এখনও চলছে। এ নিয়ে বেলা ৩টায় সংবাদ সম্মেলন করবে দলটি। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য ডিবিসি নিউজকে জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকার অনুমোদন দেওয়ার কথা রয়েছে এই বৈঠকে। বেলা ৩টায় একই জায়গায় সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দুপুর ২:৩০টার দিকে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। জনাব তারেক রহমানের বক্তব্য খুব সুস্পষ্টভাবে শুনেছেন, তিনি বলছেন এবং ওনার প্রস্তুতি সম্পর্কে, দলের প্রস্তুতি সম্পর্কে উনি বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। মনোনয়ন তো নিশ্চিন্তভাবে তো সবাই আগ্রহী, এটা তো সবাই জানে, কিন্তু এখন আজকে কি আলোচনা হবে সেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হচ্ছে গুলশানে। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ, যুক্ত হব তার সাথে। রোজ, বৈঠক এখনো চলছে কিনা এবং তারেক রহমান কি বললেন বা কি সিদ্ধান্ত হলো কিছু জানা গেছে কিনা জানাবেন। ধন্যবাদ কৌরি, আপনি যেমনটি বলছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়, সে কার্যালয়ে শুরু হয়েছে স্থায়ী কমিটির বৈঠক এবং এই বৈঠকটিতে স্থায়ী কমিটির সকল সদস্যগণ উপস্থিত রয়েছেন। শুধুমাত্র সালাউদ্দিন আহমেদ দেশের বাইরে থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তো এই জরুরি বৈঠকের যে দুইটি ভাগে এই জরুরি বৈঠক চলবে, একটি হচ্ছে স্থায়ী কমিটির সদস্যগণ এবং এর পরবর্তীতেই শুরু হবে সকল বিভাগীয় দলের সাংগঠনিক সম্পাদক যারা রয়েছেন তাদের সাথে। তো আমরা প্রাথমিকভাবে যে তথ্যগুলো জেনেছি, তো মূলত আপনি জানেন নির্বাচন আসন্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী রয়েছে। তো এই একাধিক প্রার্থীর মধ্যে থেকে একক একটি দলীয় সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে আজকে, আমরা যতটুকু জেনেছি। এবং পাশাপাশি আপনি জানেন গতকাল বিএনপির একটি অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে দল যাকে মনোনয়ন দিবে তার হয়ে কাজ করতে হবে এবং এটি দলের একমাত্র নির্দেশনা। তো সেই ধরনের নির্দেশনা থাকবে আজকের আলোচনা সভায়। এবং পাশাপাশি আপনি জানেন সমসাময়িক ইস্যু নিয়ে কিছুক্ষণ আগেও প্রধান উপদেষ্টার বৈঠক ব্রিফ করার কথা থাকলেও বৈঠকের পরে সেটি আইন উপদেষ্টা জানিয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে গণভোটের যে বিষয়টি রয়েছে জুলাই সনদ কেন্দ্র করে, সেই বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐকমত্যতে আসতে হবে। তো সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়েও এই আলোচনা চলছে এবং আলোচনার যে বিষয়বস্তু রয়েছে সেটি তারা আনুষ্ঠানিকভাবে জানাবে বিকাল 3:30টায়। তো সেই আনুষ্ঠানিক ব্রিফিং এর পরবর্তীতেই আমরা জানাতে পারবো যে আসলে আজকের বৈঠক থেকে কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তো কৌরি। রোজ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র কোন দিকে যাবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের সহযোগিতা। সকালে নির্বাচনী নিরাপত্তা নিয়ে এক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় আনসার বাহিনীর মহাপরিচালক বলেন, গ্রুপ ভিত্তিক নয়, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্বাচনে অংশ নেবে আনসার। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের নিরাপত্তা মহড়া, যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের নানা কার্যক্রম। ভাটারায় আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা এবার গ্রুপ ভিত্তিক ব্যবস্থা থাকছে না। নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আনসার এবং ভিডিপি খুবই ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে কাজ করছে। শুধুমাত্র নির্বাচনী ভোট কেন্দ্র না, যারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যারা সদস্য আছেন, ভলেন্টিয়ার যারা আছেন, তাদেরকেও আমরা এবার সেই কার্যক্রমে সম্পৃক্ত করব। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণতন্ত্রের পথে দেশের আগামীর পথ চলা নির্ভর করবে আগামী নির্বাচনের উপর। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। তিনি জানান, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন জেল হাজতে এবং প্রবাসীদের জন্য অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবার ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। তাদের অভিযোগ, এর মাধ্যমে এনসিপির কাছে আত্মসমর্পণ করেছে সাংবিধানিক সংস্থাটি। আকস্মিক অবস্থান বদলকে কমিশনের দ্বিচারিতারি বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে। আর কথায় কথায় নির্বাচন কেন্দ্রিক আলটিমেটাম দিয়ে একটি দলের বিরুদ্ধে রাজনীতিকে বিষিয়ে তোলার অভিযোগও আনা হচ্ছে।
নিবন্ধন আবেদনের শাপলা ফুলের পাশাপাশি মোবাইল ফোন বা কলম চেয়েছিল এনসিপি। তবে পরে শাপলার দাবিতে অনড় থাকে দলটি। কিন্তু নির্বাচন কমিশন বারবার বলে আসছিল তালিকায় না থাকায় কাউকেই শাপলা দেওয়ার সুযোগ নেই। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। তবে অবশেষে নিজেদের অবস্থান থেকে পিছু হটেছে ইসি। সম্প্রতি সংসদ নির্বাচনের জন্য সংরক্ষিত তালিকা সংশোধন করে শাপলাকলি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি। আর নির্বাচন কমিশনের ভাষ্য, নতুন প্রতীক যুক্ত হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায়। এ নিয়ে কোনো চাপে নেই নির্বাচন কমিশন। আমাদের কোনো চাপ আমরা অনুভব করি না। আমরা মনে করেছি অনেকগুলো উল বদলে বাদ দিয়ে যতগুলো আনা যায় আমরা ততগুলো আবার কিন্তু রাজনৈতিক দলের নেতারা বলছেন ভিন্ন কথা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে, প্রতীক ইস্যুতে এনসিপির কাছে আত্মসমর্পণ করেছে ইসি। প্রত্যাখ্যান করছে বা গ্রহণ করছে তো তাদের ব্যাপার, কিন্তু শাপলা চাইছে, এই জন্যে শাপলার কলি এনে হাজির করা হলো। এটার মধ্যে নির্বাচন কমিশনের এক ধরনের সারেন্ডার করার মানসিকতা দিচ্ছে। আর জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের মতে, প্রতীক নিয়ে ইসির অবস্থান বদল কমিশনের দ্বিচারিতা। এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে শক্তিমত্তার সাথে নির্বাচন করতে হলে তার অনেক কিছু করবার আছে, এবং একই সাথে অনেকগুলা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন বারবার হওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি একটা স্বাভাবিকতার দিকে যায়, তখন এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে শক্তিশালী হয়ে উঠবে। কথায় কথায় আলটিমেটাম দিয়ে একটি দল দেশের রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করছে বলে অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। কথায় কথায় যদি আমরা বলি এই আমরা নির্বাচনে যাব না, কথায় কথায় আমি রাস্তায় যাব, কথায় কথায় আমি, তাহলে শেখ হাসিনার সে আমলের রাজনীতি আবার আমরা ফিরিয়ে আনতে চাইলে তো জনগণ সেটা মানবে বলে আমি তো মনে করি না। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা ইস্যুতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এই আপিলের বিষয়ে রিটকারী এবং আইনজীবী কি জানালেন, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। কৌরি, আপনার প্রশ্নের উত্তরে আমি সরাসরি আইনজীবীর কাছে চলে যেতে চাই। যে রিটকারী যে চারজন বিশিষ্টজনের পক্ষে যিনি রিটটি করেছেন, ডক্টর শরীফ ভূঁইয়া, যিনি একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, আমরা তার কাছেই জানতে চাই যে বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর যে বাতিলের রায়, তার বিরুদ্ধে আপনারা আজকে যে আবেদনটি করলেন, প্রেক্ষাপটটি কি? প্রথমত হলো, এই রায়টা একটা ঐতিহাসিক রায় ছিল, কারণ এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের মৌলিক অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে আমরা পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণভাবে বাতিল চেয়েছিলাম, পুরো সম্পূর্ণ সংশোধনীটাই বাতিল চেয়েছিলাম, কিন্তু আদালত সম্পূর্ণ পঞ্চদশ সংশোধনী বাতিল না করে অংশবিশেষ বাতিল করেছেন এবং অংশবিশেষ বাতিল করে ওনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছেন। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যেই মূল অনুচ্ছেদগুলো সংবিধানের 58 ক অনুচ্ছেদ এবং চ্যাপ্টার 2(1) এগুলো ওনারা সংবিধানে পুনরুজ্জীবিত করেছেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট আরও কিছু বিষয় কিন্তু সংবিধানে ছিল। হ্যাঁ, যেমন ওনাদের শপথ গ্রহণের প্রক্রিয়া কি হবে, তারপর সুপ্রিম কোর্টের বিচারক হওয়া সত্ত্বেও যে ওনারা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন সেই বিষয়ে, তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সময়কালে রাষ্ট্রপতির সুপ্রিম কমান্ডার আর্ম ফোর্সের হিসাবে কি রকমের দায়িত্ব হবে, এরকম ইনসিডেন্টাল শপথ নেওয়ার, শপথ উপদেষ্টারা কিভাবে নেবেন, বিচারপতিদের লাভজনক থাকার, হ্যাঁ লাভজনক বিষয় পদে থাকার বিষয়টাও ছিল। এই সমস্ত আরও কিছু আনুষাঙ্গিক বিষয় ছিল যেগুলো সংবিধানে পুনঃস্থাপিত হয়নি। কাজেই তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট মূল ধারাগুলো সংবিধানে পুনঃস্থাপিত হলেও কিছু আরও আনুষাঙ্গিক ধারা ছিল, আনুষাঙ্গিক বিষয় আশয় ছিল, যেগুলো পঞ্চদশ সংশোধনী রায়ের মাধ্যমে পুনঃস্থাপিত হয়নি। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পূর্ণভাবে কার্যকরভাবে সংবিধানে পুনঃস্থাপিত হয়েছে বলা যাচ্ছে না। এবং ভূঁইয়া, আমরা বুঝতে পারছি যেমনটি উনি বলছিলেন যে যেই রায়টি হাইকোর্টে এসেছিল তার মধ্য দিয়ে পরিপূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হওয়ার মতো পরিবেশ ছিল না, যার কারণে ওনারা আপিলের দ্বারস্থ হয়েছেন এবং ওনাদের প্রত্যাশা আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিপূর্ণভাবে সংবিধানে ফিরে আসবে। তো এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, কৌরি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 93, নড়াইল 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের জামাতে ইসলামের নড়াইল জেলা সেক্রেটারি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে জামাতের কতটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি এখান থেকে চূড়ান্ত প্রার্থী প্রাথমিকভাবে, তো সেক্ষেত্রে যদি জোটে যাওয়া হয়, আপনাকে ছাড়া অন্য কাউকে দেওয়া হলো অন্য দল থেকে, কতটা আসলে সহায়তা পাবে সে? আমাদের ইতিমধ্যে কেন্দ্র সংগঠন থেকে প্রাথমিক সিলেকশন দেওয়া হয়েছে এবং সাথে বলে দেওয়া হয়েছে যে যখন যাকে যেখানে যে অবস্থায় সিদ্ধান্ত দেওয়া হবে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমরা সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি আর কি। আপনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইবেন এই আসনটি? জি, আলহামদুলিল্লাহ, আমি ইতিমধ্যেই এই নড়াইল 1 আসনের শিক্ষার দিক দিয়ে অনেক পিছনে আছে। এখানে কোনো অনার্স কলেজ নেই। আমি একটা অনার্স কলেজ প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। যোগাযোগ ব্যবস্থার ভিতরে বড়দিয়া এখনো ফেরিঘাট রয়েছে, সেখানে একটা ব্রিজ নির্মাণের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একটা আধুনিক উপজেলা পরিষদ তৈরি করার জন্য উপস্থিতি দেওয়া হয়েছে। আমি স্বাস্থ্য কমপ্লেক্স খুবই দুর্বল, এখানে কিভাবে উন্নত চিকিৎসা সেবা মানুষের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পৌঁছে দেওয়া যায়, এই স্বাস্থ্য হাসপাতালটাকে আরও আধুনিকায়ন করা এবং সেখানে ডাক্তার নিয়োগ সহ মানুষের স্বাস্থ্য সেবা যাতে গ্রামের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সে ব্যাপারটা আমি গুরুত্বের সাথে দেখব। আধুনিক শিক্ষার পাশাপাশি এখানে পর্যাপ্ত পরিমাণ কওমি মাদ্রাসা রয়েছে। কওমি মাদ্রাসার এই ছাত্রদেরকে কীভাবে আগামী দিনে দেশ উন্নয়নের কাজে আরও সম্পৃক্ত করা যায়, এই জন্য তাদের সাথে একটা মত বিনিময় করে যুগের সাথে তাল মিলিয়ে তাদের বর্তমান বিশ্বের সাথে তাল মিলানোর জন্য তাদের শিক্ষা ব্যবস্থায় আরও উন্নতি করার জন্য চেষ্টা করব। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সেখানে কোনো কামিল মাদ্রাসা নেই। আমি চিন্তা ভাবনা করেছি যে একটা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং গ্রামের অবকাঠামো উন্নয়নের জন্য এখন অনেক প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক রাস্তাঘাট কাঁচা রয়েছে, সেগুলো আমি উন্নয়নের জন্য আমি চেষ্টা করব। আর দ্বিতীয় হচ্ছে যে সেখানে গ্রামে দীর্ঘদিন ধরে মানে পৈতৃক কায়দায় এখানে মারামারি খুনাখুনি রাজনীতি আছে। আমি ইতিমধ্যে গ্রামের সাধারণ মুরব্বী যারা বয়স্ক যারা তাদের সাথে কথা বলেছি যে সিনিয়র যারা সম্মানীয় ব্যক্তি তাদের সমন্বয়ে কীভাবে দীর্ঘদিনের এই জাহিলি যুগের এই গ্যাঞ্জাম ফাসাদ খুনাখুনি রাজনীতি বন্ধ করা যায়, প্রশাসনিক এবং গ্রামের সুশীল সমাজের সাথে মত বিনিময় করে তার একটা কার্যকারী পদক্ষেপ গ্রহণ করে। বিগত বছরগুলোতে আপনারা তেমন কোনো অ্যাক্টিভিটিস মানুষ দেখতে পায়নি, মানুষের দোরগোড়া যেতে পারেনি, সাহায্য সহযোগিতার পাশে দাঁড়াতে পারেনি, তারপরেও কেন জামাতকে বেছে নেবে এই আসনটি থেকে? আমি ইতিমধ্যে নড়াইল সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম 14 সালে। সেই কারণে আমার জনগণের সাথে মোটামুটি আমি যতটুকু মিশেছি জনগণ আমাকে চিনে। সেই জায়গা থেকে করোনাকালীনও আমি সাহায্য সহযোগিতা বিভিন্ন জায়গায় গিয়েছি। আর আগস্ট বিপ্লবের পরে সাধারণ মানুষের সাথে ব্যাপক ভিত্তিক আমার মেশা হয়েছে। তাতে মনে হয়েছে যে সাধারণ জনগণ বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। বিএনপির যারা সম্ভাব্য প্রার্থী আছে তারা প্রত্যেকে বলে যে আপনাদের দলের কর্মীরাই নাকি আপনাদের ভোটার, সাধারণ জনগণ আপনাদের পাশে নেই। সেই বিষয়টা আসলে কীভাবে দেখছেন? না, এটা সঠিক নয়। আমরা মনে করি যে বিএনপি পাশাপাশি আমরা যেখানে রাজনীতি করি অতীতের যে রিপোর্ট আছে রিপোর্ট অনুসারে আমরা এখানে শক্ত অবস্থানে আছি। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন বা আওয়ামী লীগের যে ভোট ব্যাংক বা ভোটার যারা আছেন তাদেরকে আসলে কিভাবে এই দাঁড়িপাল্লামুখী করতে পারবেন বলে মনে করছেন? আগস্টের পরে 2024-এর আগস্টের পরে আমাদের হিন্দু ভাইরা বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত হয়েছিলেন। আমার দলের কর্মীদেরকে নিয়ে আমি বিভিন্ন গ্রাম পাহারা দিয়েছি, তাদের পূজা উৎসব করার জন্য পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দিয়েছি। প্রশাসনকে সাথে নিয়ে তাদের যেভাবে সেফটি সিকিউরিটি দেওয়ার প্রয়োজন সেই কাজটা আমি আগস্টের পর থেকে এই পর্যন্ত করে যাচ্ছি। কাজেই ভোটের এই জায়গায় দাঁড়িয়ে তারা হয়তোবা বিবেক দিয়ে তারা বিবেচনা করবে যে দীর্ঘদিন পরে জামাত ইসলামকে কাছে পেয়েছি, তাদের ব্যাপারে যতটুকু বুঝেছি তাতে আমার মনে হয়েছে তারা এবার জামাত ইসলামকে তারা ভোট দেওয়ার জন্য মনস্থ করেছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে নড়াইল 2 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। মেট্রো রেলের নকশায় ভুল থাকা সহ নিম্নমানের সরঞ্জাম ব্যবহার, ঠিকমতো বুঝে না নেওয়া বিভিন্ন কারণে সম্প্রতি দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পরই এর প্রকৃত কারণ জানা যাবে। রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। মেট্রো রেলের নির্মাণকালীন সব সমস্যার দায়ভার ঠিকাদারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পজিশন বদলাইলাম আর একটা সবই রয়ে গেল। সোমবার উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় মেট্রো রেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয়। প্রজেক্টগুলি আসতেছে ওইটার ভাবে। এ সময় ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রো রেলের নকশাগত ভুল থাকতে পারে, এছাড়া নিম্নমানের মালামাল ব্যবহার, ঠিকমতো সব বুঝে না নেওয়া সহ নানা কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে। এটা হঠাৎ করে পড়ে যায় নাই, এটা হঠাৎের জিনিস না। হওয়ার জন্য চারটা রিজন। প্রবাবিলিটি হলো ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে, যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। দোষ তো বিয়ারিংয়ের না। প্রফেসর শামসুল হক সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন দোষ কিন্তু বিয়ারিংয়ের না। বিয়ারিং যে লাগাইছে, যেভাবে লাগানো হয়েছে বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা, ওইগুলি আমাদের দেখতে হবে। ফার্মগেটে বিয়ারিং প্যাড পরে একজনের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার পর কোনো বিয়ারিং প্যাড পরিবর্তন করতে হবে কিনা তা পুনরায় পরীক্ষা করে দেখা হচ্ছে। ডিউরিং দ্য কনস্ট্রাকশন অল লায়াবিলিটি শুড বি টেকেন বাই দ্য কন্ট্রাক্টর। আমরা নিজেরা ইনভলভ হয়েছি ওই ভিকটিমের সাথে, যে যতটুকু করার তার এই হসপিটাল থেকে আরম্ভ করে তার জানাজা পর্যন্ত যত আছে সহযোগিতা আমাদের টিএমটিসিএল এবং মিনিস্ট্রি থেকে উভয়ে মিলে আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি। এ সময় রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে মেট্রো রেলের পিলারে পোস্টার না লাগানোর আহ্বান জানানো হয়। আমরা হয়তো আরো বেটার আউটকামস পাবো, যেটা ইম্পর্টেন্ট আমার পাবলিক। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলার প্রকৃতিতে এখন হেমন্তকাল, তবে দেশের উত্তরের জেলাগুলোতে এরই মধ্যে শীতের ছোঁয়া লাগতে শুরু করেছে। সেখানে শীতের আগমনী আমেজে জমে উঠেছে পিঠার দোকান। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ দোকান সাজাচ্ছেন বিক্রেতারা। সেখানে পাওয়া যাচ্ছে ধোয়া ওঠা ভাপা পিঠা, চিতই, নারিকেল পুলি সহ আরও অনেক রকমের পিঠা। আদিকাল থেকে গ্রাম বাংলার প্রকৃতিতে হেমন্তে শীতের আগমনী সুর বেজে ওঠে। দেশের উত্তরের জনপদের অনেক জায়গা ঢেকে যাচ্ছে ঘন কুয়াশার চাদরে। সবুজ ঘাসে দেখা মিলছে মুক্তদানার মতো শিশির বিন্দু। সন্ধ্যা নামলে ঠাকুরগাঁও শহরের অলিগলিতে জমে উঠছে মৌসুমী পিঠার দোকান। ভ্রাম্যমাণ দোকানে বসে বাহারি পিঠার স্বাদ নিচ্ছেন অনেকেই। শীতকালীন সময়ে বিভিন্ন ধরনের পিঠাগুলো হয়ে থাকে এবং খাই, আনন্দ করি। শীতের ঐতিহ্য এই হলো চিতুয়া আর গরম ভাকা, খুব মজা লাগতেছে। ফ্যামিলির মতো বসে সবাই নিজেদের মধ্যে আজ আনন্দটা উপভোগ করছে এবং তাদের পছন্দের জিনিসটা খাচ্ছে। এলাকা ভেদে গভীর রাত পর্যন্ত চলে পিঠা বেচা কেনা। আয় রোজগারও মন্দ নয়। মৌসুমী এই ব্যবসায় যুক্ত হচ্ছেন অনেকেই। বিকাল 4টা থেকে আর রাত 10টা পর্যন্ত চালালে মোটামুটি খুব ভালো দোকানদারি হয়। আমরা এই যে ভাই চিতুয়া, ডিম, ভাকা এগুলাই সবগুলাই বানাই। হয় 8-10 হাজার টাকা বর্তমান হচ্ছে ভাই, এরপর হয় 15-20 হাজার টাকা হয়। বাঙালির জীবনে পিঠা শুধু খাবার নয়, এটি এক ধরনের আনন্দের উৎসব। পিঠা আস্বাদন করবার জন্য এতই আগ্রহ থাকে বাঙালির যে এর মধ্যে দিয়ে জীবনের সেই মাধুর্যকে খোঁজ করতে চায়। উদরপূর্তির জন্য পিঠা খায় না, তাই পিঠা হয়ে গেছে আস্বাদনের ব্যাপার। শীতকাল ঘিরে পিঠা তৈরির মাধ্যমে যেমন বাঙালি শিল্পগুণের প্রকাশ হয়, তেমনি এটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিরও সুযোগ করে দেয়। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় এই মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রবিবার সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলাটির তৃতীয় সাক্ষী হিসেবে শহীদ নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহার সাক্ষ্য নেওয়া হয়। এছাড়াও প্রত্যক্ষদর্শী ইয়াকুব মিয়া নামের অপর এক ব্যক্তির আজ জবানবন্দি দেবার কথা রয়েছে। 5 আসামির বাকিরা হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও সাবেক এসআই তরিকুল ইসলাম ভুইয়া। আসামিদের মধ্যে কনস্টেবল চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পলাতক। আবারও ভূমিকম্পের কবলে আফগানিস্তান। 6.3 মাত্রার কম্পনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 20 জনের, আহত 2 শতাধিক। বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চলছে। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার শেষ রাতে 6.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরীফ শহর। আতঙ্কে ঘরবাড়ি থেকে বের হয়ে আসেন বাসিন্দারা। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পটির গভীরতা 28 কিলোমিটার। বিধ্বস্ত হয়েছে আবাসিক ভবনসহ বহু স্থাপনা। বাল্খ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরীফের ব্লু মসজিদের একটি অংশ ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছেন অনেকে। আহত ও আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। আহত অনেকের অবস্থা গুরুতর। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের নতুন নীতিমালা বাস্তবায়ন হলে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম বাড়বে প্রায় 11 থেকে 20% পর্যন্ত। এমন তথ্য জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তাদের অভিযোগ, স্টারলিংকে অবৈধ সুবিধা দিতে গিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম বাড়ানোর পায়তারা করছে সরকার। দেশীয় উদ্যোক্তাদের ব্যবসা ধস করে টেলিকম খাতকে পুরোপুরি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে বলেও অভিযোগ আইএসপিএবির। বিটিআরসির তথ্য অনুযায়ী দেশে 77% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে কেবল ব্রডব্যান্ড বা তারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 1,90,00,000। বড় অঙ্কের এ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। নতুন টেলিকম নীতিমালায় বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইসেন্স খরচ, যে কারণে বাড়বে ব্রডব্যান্ড ইন্টারনেটের দামও। সোমবার রাজধানীতে আইএসপিএবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে গ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম বাড়বে প্রায় 20% আর শহরে তা বাড়বে প্রায় 11% হারে। আমাদের দাবি, গাইডলাইন সংস্কার করে এই খরচগুলো কমানোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে সেবার মূল্য স্থিতিশীল থাকে। আইএসপিএবির অভিযোগ, স্টারলিংকে অবৈধ সুবিধা দিতে গিয়েই দেশীয় উদ্যোক্তাদের ধ্বংসের পায়তারা করছে সরকার। আমরা কি এটা জানি, স্টারলিংকের অ্যাকুইজিশন ফি ছিল কত? $10,000। সেটা হচ্ছিল কি 12 লক্ষ থেকে 12.5 লক্ষ টাকা। আমরা বাংলাদেশি ব্যবসা করব 25 লক্ষ টাকা অ্যাকুইজিশন ফি দিয়ে, স্টারলিংক এসে অ্যাকুইজিশন ফি থাকবে 12 লক্ষ টাকা। বৈষম্যর একটা গান গেয়ে নতুন দেশ হলো, নতুন সরকার হলো, তাদের কাছ থেকে কি আমরা এটা পেতে পারি? কার স্বার্থে বিদেশি উদ্যোক্তাদের সুবিধা দেয়া হচ্ছে, এমন প্রশ্ন দেশীয় উদ্যোক্তাদের। অদূর ভবিষ্যতে আমাদের প্রত্যেকটা কাজের জন্যই যে মূল প্রোডাক্টই লাগবে সেটা হচ্ছে ইন্টারনেট ছাড়া আমরা আসলে কেউ কোনো কিছু করে খেতে পারবো না। আর এর দাম বৃদ্ধি তো আসলে মরার উপর মানে খড়ার গা ছাড়া আর অন্য কিছু নয়। এ অবস্থায় দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন নীতি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান উদ্যোক্তারা। আর তা না হলে ডিজিটাল শাটডাউনের হুঁশিয়ারিও দেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। বাংলাদেশ ডিজিটালি শাটডাউনও হতে পারে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। নানা জটিলতা কাটিয়ে বাস্তবায়নের পথে এখন চট্টগ্রাম বন্দরের অন্যতম মেগা প্রকল্প বে টার্মিনাল। এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানিকে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। সকালে বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত এক সভায় জানানো হয়, জুনে বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত এক সভায় বলা হয়েছে, জুনে বে টার্মিনালের স্রোতরোধী প্রাচীর নির্মাণ এবং এক্সেস চ্যানেল নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে। চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর হিসাবে প্রস্তাবিত বে টার্মিনালে 2026 সালেই অপারেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে রহস্যজনক ধীরগতির কারণে নির্মাণ কাজ শুরু দূরের কথা, প্রাথমিক প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। বঙ্গোপসাগর উপকূলীয় আউটার রিং রোডের লাগোয়া পতেঙ্গাহালি শহরের প্রায় 2500 একর ভূমিতে গড়ে উঠবে আগামীর বন্দর খ্যাত এই টার্মিনাল। এই মেগা প্রকল্পটি পুরোদমে চালু হলে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের উপর থেকে অনেকাংশে কমবে চাপ। বন্দর সম্প্রসারণ নিয়ে চিন্তা করতে হবে না অন্তত 100 বছর। 6 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালে 24 ঘন্টা জাহাজ নোঙর করতে পারবে। এটি হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার। আগামী কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ এটা সাকসেস স্টোরি আপনাদেরকে দেখাইতে পারবো, এবং এই জন্য আজকে আমরা এখানে বসেছি। এই জন্য আমাদের এই কনফিডেন্সটা এখন আমাদের
আছে। আমরা যদি আগামী বছরের মাঝামাঝি যদি আপনার ড্রেজিংয়ের কাজগুলো শুরু করতে পারি, চ্যানেল অ্যাক্সেস ড্রেজিং, আমার মনে হয় 2030-এর মধ্যে ইনশাল্লাহ আমরা অপারেশনে যেতে পারব। প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট বিশ্বব্যাংকের কর্মকর্তারা। তাদের আশা এটি হবে একটি সফল প্রকল্প। বে টার্মিনাল প্রকল্পের অগ্রগতিতে আমরা সন্তুষ্ট। এই প্রকল্প এখন বৈশ্বিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে, যা এর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। 2028 সালের মধ্যে শেষ হবে ব্রেকওয়াটার ও চ্যানেল নির্মাণ এবং 2030 সালের মধ্যে জাহাজ নোঙর করতে পারবে বে টার্মিনালে। কন্টেইনার ও পণ্য উঠানো নামানোর 3টি টার্মিনাল নির্মাণ হবে। 2টি কন্টেইনার টার্মিনালের একটি নির্মাণ করবে পোর্ট অফ সিঙ্গাপুর ও অন্যটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বগুড়া থেকে রংপুরের বুক চিরে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন লাইন উদ্বোধন হয়েছে 2 বছর আগে, যদি এখনও জ্বলেনি আশার আলো। ফলে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা, ক্ষুব্ধ ব্যবসায়ী মহল। আর কর্তৃপক্ষ বলছে সংযোগ কাজ এখনও চলমান, তাই শিগগিরই শিল্প কারখানায় শুরু হবে সরবরাহ। রংপুর অঞ্চলের শিল্প বিকাশের বিপুল সম্ভাবনা থাকলেও শুধু গ্যাসের অভাবে স্থবির এ অঞ্চলের শিল্পায়ন। ফলে দেশের অন্যান্য এলাকার তুলনায় শিল্প বাণিজ্যে পিছিয়ে এ বিভাগ। বগুড়া থেকে নীলফামারী পর্যন্ত 150 কিলোমিটারের গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করে নতুন আশার কথা শুনিয়েছিল আওয়ামী লীগ সরকার। 2023 সালের 14 নভেম্বর রংপুরের পীরগঞ্জের নিয়ামতপুর এলাকায় এ লাইনের উদ্বোধন করে পেট্রোবাংলা। তবে উদ্বোধনের প্রায় 2 বছর পেরিয়ে গেলেও গ্যাস সংযোগ পায়নি কোনো শিল্প প্রতিষ্ঠান। ফলে ক্ষোভ আর হতাশা বাড়ছে উদ্যোক্তা মহলে। আজকে সবাই আশাহত হয়েছে যে আদৌ গ্যাস আসবে কিনা। তারা উদ্বোধন করলেন সেই গ্যাস লাইনে গ্যাস আছে কিনা। আমরা সম্ভাবনা দেখেছিলাম যে এই পাইপলাইনের মাধ্যমে এটার যদি সঠিক ব্যবহার করতে পারতেন তাহলে এই অঞ্চলে কিন্তু বেকারত্ব ঘুচিয়ে যেত। অতি সত্বর গ্যাস সংযোগ করে দেওয়া হোক, বিশেষ করে শিল্প কলকারখানায় অতি দ্রুত। তাতে আমাদের উত্তর অঞ্চলের এই বিশেষ করে রংপুর বিভাগ, রংপুর ডিস্ট্রিক্ট থেকে রংপুর বিভাগ সব আমরা ডেভেলপমেন্ট আমাদের বয়ে আসবে। ব্যবসায়ীরা জানান গ্যাস সংযোগ এই অঞ্চলের অর্থনীতির সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। এতদিনেও গ্যাস সংযোগ দিতে না পারায় প্রশ্ন উঠেছে প্রকল্প বাস্তবায়নের গতি নিয়ে। ডিস্ট্রিবিউশন পাইপলাইন রংপুর বিসিকের গেট পর্যন্ত গেছে, সৈয়দপুর বিসিকের গেট পর্যন্ত, তারপর ইপিজেড এর গেট পর্যন্ত আছে। এখন উত্তর ইপিজেড এর ভিতরে ইন্টারনাল পাইপলাইন করতে হবে, এগুলো গ্রাহক অর্থায়নে হবে, এগুলো আস্তে আস্তে প্রক্রিয়ার মাধ্যমে হবে। চলতি বছরের জুনে 1378 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের সব প্রক্রিয়া শেষ করেছে কর্তৃপক্ষ। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। চলতি বছরের অক্টোবরে প্রবাসীরা $2.56 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 7% বেশি। এদিকে 2025-26 অর্থ বছরের প্রথম 4 মাসের রেমিটেন্স এসেছে $10.14 বিলিয়ন, যা আগের অর্থ বছরের এই সময় ছিল $8.9 বিলিয়ন। দেশের ডলার মার্কেট এখন স্বাভাবিক অবস্থায় থাকা এবং পাশাপাশি খোলা বাজারে হুন্ডির প্রভাব কমে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে যে রেট পাচ্ছেন তা খোলা বাজারের ডলারের দামের প্রায় কাছাকাছি। ফলে ব্যবসায়ীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। গত 1 বছর ধরেই প্রতি মাসে গড়ে প্রায় $2.5 বিলিয়ন করে রেমিটেন্স আসছে ব্যাংকিং চ্যানেলে। দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ডের দর 1 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 143 টাকা আর কিনছে 138 টাকায়। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। ইউ দিরহাম বিক্রি 33 টাকা 50 পয়সা আর ক্রয় 32। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 29 টাকা আর কিনছে 27 টাকা 50 পয়সায়। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে গমের। ব্রুসেল প্রতি গম
প্রায় 1% বেড়ে বিক্রি হচ্ছে $539.50। বিশ্ববাজারে সামান্য দাম বেড়েছে ব্র্যান্ড ক্রুড অয়েলের। প্রতি ব্যারেল ব্র্যান্ড ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $64.99। এদিকে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা স্বর্ণের দামে। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ $4012.96 বিক্রি হচ্ছে, আর প্রতি ট্রয় আউন্স রূপার দাম এখন কিছুটা বেড়ে $48.51। এছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতি টন কয়লা বিক্রি হচ্ছে $110 দরে। যুক্তরাষ্ট্রে ভারতে পণ্য রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বরে এই 5 মাসে দেশটিতে ভারতের রপ্তানি 37.5% কমেছে বলে জানিয়েছে থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ। সংস্থাটির প্রতিষ্ঠাতা জানান, বিশ্বব্যাপী একই ধরনের শুল্ক প্রযোজ্য থাকায় রপ্তানিতে এই হ্রাস সম্ভবত যুক্তরাষ্ট্রের শিল্প খাতের মন্দার ফল কিংবা প্রতিযোগিতা ভারতের পিছিয়ে পড়ার কারণে হয়নি। তবে রপ্তানি কমে যাওয়ায় এর ফল গভীর এবং বিস্তৃত। তথ্য বলছে, গত মে মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল $8.8 বিলিয়ন, আর সেপ্টেম্বর মাসে তা নেমে এসেছে $5.5 বিলিয়ন। চীনে চলছে আমদানি এবং রপ্তানি বাণিজ্যকে ঘিরে ক্যান্টর ফেয়ার। 3 ধাপে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় এই বাণিজ্য মেলায় এবার অংশ নিয়েছে 32,000-এরও বেশি প্রতিষ্ঠান, রয়েছে 74,000-এরও বেশি স্টল। রয়টার্সের তথ্য বলছে 300-র বেশি বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান এখানে এসেছে নতুন ব্যবসার খোঁজে, যা আগের আসরের তুলনায় প্রায় 8% বেশি। মেলায় বেশিরভাগ পণ্য ফ্যাশন, গৃহস্থালী উপকরণ, উপহার এবং নির্মাণ সামগ্রী। তবে দর্শনার্থী এবং স্থানীয়দের নজর কেড়েছে সবুজ এবং পরিবেশ বান্ধব পণ্য। এবার সবুজ ও কম পরিমাণে কার্বন নির্গমনে তৈরি এমন পণ্যের সংখ্যা 1 মিলিয়নেরও বেশি। তো এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।